হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এটা জ্যামিতির চ্যাপ্টার। তো এটা নিয়ে ডিসকাস করব। বেশ কিছুদিন হলো আমি তোমাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করতে পারিনি টাইমের অভাবে। তো আজকে তোমাদের জন্য ভিডিও কিছু নতুন নিয়ে আসার জন্য আমি বসেছি আজকে। তো বেশ কয়েকটা ভিডিও তোমাদের জন্য এই চ্যাপ্টারের উপর বেস করে ভিডিওগুলো আমি তৈরি করব। এক্সারসাইজ অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি যেগুলো আছে, উপপাদ্য যেগুলো আছে সেগুলো ডিসকাস করব। তো আগের যে ভিডিওগুলো আপলোড করেছি এই ক্লাস 10-এর আগের চ্যাপ্টারগুলো উপপাদ্যের উপরে বেস করে, এবং ক্লাস 9 এবং 8-এর তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, এক্সারসাইজ যদি কোনো প্রবলেম আটকে থাকে, তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ম্যাক্সিমাম টাইপের প্রবলেমগুলো আমি এক্সারসাইজের করে দিয়েছি। তো যাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারছো না, তারা এই ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর যদি তোমাদের এগুলো কাজে লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, যাতে করে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার তৈরি করার একটা অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে, এবং অ্যানাদার কোনো টপিকের উপরে ভিডিওগুলো তোমাদের জন্য তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, তার জন্য আমি অবশ্যই চেষ্টা করছি। তো যতক্ষণ আমার উপপাদ্য রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো যতক্ষণ শেষ হচ্ছে ততক্ষণ আমি আলাদা কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে পারছি না, ডিসকাস করতে পারছি না। তো এইটা আমি তাড়াতাড়ি করে শেষ করব। যদি তোমাদের কোনো প্রবলেম কোথাও এই চ্যাপ্টারগুলোর উপর বেস করে থাকে, তোমরা অবশ্যই চ্যাপ্টার নাম্বার কিংবা কোশ্চেন নাম্বার দিয়ে তোমরা কমেন্ট সেকশানে লিখতে পারো। আমি অবশ্যই নতুন কোনো ভিডিও তৈরি করে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকের চ্যাপ্টার বলছে কি, দেখো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো স্পর্শক এটা নতুন টার্ম, এটা মানে কি? তো একটা কথা আছে, দেখো, স্পর্শ কথাটা আছে, স্পর্শের সাথে সম্পর্কিত এই টার্মটা স্পর্শক। তো আগে বৃত্তর একটা আমি এখানে ড্র করছি, বৃত্তের স্পর্শক বলেছে। তো এই একটা আমি বৃত্ত নিলাম, ঠিক আছে। তো বৃত্ত নিয়েছি মানে একটা কেন্দ্র থাকবে, এইটাকে বললাম ও কেন্দ্রীয় বৃত্ত। ওকে, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। এবার আমি যদি কোনো একটা, এটা এই তলে আছে, এই সমতলে আছে এই বৃত্তটা। এবার আমি যদি এই সমতলে একটা সরল রেখা যদি আমি আঁকি, তাহলে সেই সরল রেখাটা বৃত্তকে কী করতে পারে? ছেদ করতে পারে। ছেদ বলতে এখানে দুটো জিনিস আমরা শিখব। ছেদ মানে বোঝায় যে সাধারণ বিন্দু দুটো, ঠিক আছে। যদি কোনো একটা এখানে বক্ররেখা, এখানে বৃত্তই দিয়েছি, এখানে বৃত্ত এবং একটা সরলরেখার ক্ষেত্রে যদি ছেদবিন্দু, অর্থাৎ ছেদবিন্দু না বলে প্রথমে হলো সাধারণ বিন্দু, ঠিক আছে। তো যে কোনো একটা সরলরেখা যদি আমি এখানে টানি, প্রথমে এখানে বোঝাচ্ছে এইটা যে দুটো, একটা সরলরেখা নিলাম, একটা বৃত্ত নিয়েছি আমি, এখানে এবি একটা সরলরেখা। তো দেখো, একটা সরলরেখা কি অসংখ্য বিন্দু নিয়ে তৈরি, আবার একটা বৃত্ত প্রকৃতপক্ষে অসংখ্য বিন্দু নিয়ে তৈরি। সাধারণ বিন্দু বলতে কী বোঝাচ্ছে? যে এমন একটা বিন্দু যেটা কিনা সরলরেখা উপরেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ সেই সঙ্গে বৃত্তের উপরে আছে, তাকে সাধারণ বিন্দু বলছি। তো একটা সরলরেখাকে আমি তখনই বলবো কোনো বৃত্তের ক্ষেত্রে ছেদক যদি ওই সরলরেখা এবং ওই বৃত্তের ক্ষেত্রে সাধারণ বিন্দু দুটো হয়, তখন তাকে বলা হচ্ছে ছেদক, ঠিক আছে। তাহলে সেই হিসেবে এখানে দেখো, এ বি সরলরেখা এবং এই ও কেন্দ্রীয় বৃত্ত, এর কোনো সাধারণ বিন্দু নেই। তাহলে সেই দিক দিয়ে আমি বলবো যে এ বি সরলরেখাটা তাহলে প্রকৃতপক্ষে ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ছেদক নয়, ঠিক আছে। তো যদি এমন একটা আমি ডাকি এখানে সরলরেখা, এইভাবে এই একটা সরলরেখা এঁকেছি, এখানে দেখো সি এবং ডি বিন্দু দিলাম দুটো। তাহলে এখানে সিডি সরলরেখাটা দেখো, এই বৃত্তকে দুটো বিন্দুতে, এই দুটো বিন্দু সাধারণ বিন্দু বৃত্ত এবং সরলরেখার ক্ষেত্রে, এটাকে নাম দিলাম সে আর এবং এস, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা এই ও কেন্দ্রীয় বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটা প্রকৃত সিডি, এই সরলরেখাটা প্রকৃতপক্ষে ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কী হচ্ছে? ছেদক। আর এখানে দেখো, এই যে ছেদ বিন্দু দুটো যে পাচ্ছি, এদের যে সংযোজক সরলরেখাংশ অর্থাৎ আর এক্স আর এস, এটাকে কি বলা হবে? যে এই ছেদকের অনুরূপ যে। তো আমি টার্মগুলো এখানে লিখছি প্রথমে। তাহলে এখানে কি বললাম? যে সি ডি
সরল রেখা ও কেন্দ্রীয় বৃত্তের সাধারণ বিন্দু আর ও এস। সুতরাং সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের কি বললাম ছেদক, এবং ওখান থেকে আমি জেটা পাচ্ছি, এবং আর এস হলো ও কেন্দ্রীয় বৃত্তের সিডি সরল রেখার অনুরূপ জে। ঠিক আছে, তাহলে সবসময় কি আমরা একটা সরল রেখা যদি টানি, যদি সাধারণ বিন্দু সবসময় কি 2 হতে পারে নাকি 2-এর কমও হতে পারে, আমি সেটা জানতে চাইছি। তো এখানে দেখো, যদি এমন হয়, ছবিটাকে আমি আরেকবার ঘুরে এখানে ড্র করছি, যে এইটা সাপোজ ধরলাম একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে একটা, ওকে। তো এখানে যদি এটা আমি ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম, আর একটা আমি এখানে ওই সরলরেখাটাকে ড্র করছি, এখানে সরলরেখাটাকে ঘুরে এটাকে ধরলাম আমি সিডি বললাম, সরলরেখাটা সিডি, দুটো বিন্দু, এইটা বললাম আর এস, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে এস। এইবার আমি বলছি এখানে যে কোনো একটা বিন্দুকে তুমি এখানে ফিক্সড করে দাও, এইটা হচ্ছে আরটাকে আমি এখানে ফিক্সড করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে এটাকে আমি কোথাও মুভ করাবো না, এটা নির্দিষ্ট এখানে ফিক্সড থাকবে। ঠিক আছে, অর্থাৎ এখানে বলতে পারে এটা একটা তারের এইভাবে রিং করে দেওয়া আছে, এর উপরে এইভাবে একটা স্টিক ফেলে দেওয়া আছে, স্টিকটা এইখানে সাধারণ বিন্দু এটা আছে এবং এস আছে, এখানে একটা সাধারণ বিন্দুকে আমি এখানে ফিক্সড করলাম। ফিক্সড করে কি করছি, এই এস বিন্দুটাকে আস্তে আস্তে করে এই পরিধি বরাবর হয় এই ডিরেকশানে কিংবা এই ডিরেকশানে। ঠিক আছে, এটাকে দেখো, এটা কি ঘড়ির কাঁটার দিকে, এটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা ডিরেকশানে আমি যদি আস্তে আস্তে করে মুভ করাই কোনটাকে, এস বিন্দুটাকে, অর্থাৎ এস বিন্দুটা এখানে আছে, এটাকে সরিয়ে এখানে নিয়ে আসবো, তাহলে তখন সরলরেখাটা কেমন হবে, আমি এইখানেটা হচ্ছে এখানে এইভাবে, যদি এখানে সরে আসে তখন কেমন আসবে, এইভাবে, এটা একই বিন্দু হবে। এখানে একটু লেখার ক্ষেত্রে ড্রয়ের ক্ষেত্রে অসুবিধা হয়ে গেল। তো একই জিনিস আমি এখানে যদি এইভাবে টানি, এই বিন্দু দিয়ে এই হবে। ঠিক আছে, তো এগুলো নাম দিচ্ছি আমি, এইখানে দেখো এইটা, এই যে বিন্দুগুলো পাচ্ছি আস্তে আস্তে করে এস পয়েন্টটা মুভ করে আসছে, এস পয়েন্টটা একবার এখানে S1-এ এসছে, একবার S2-তে এসছে, একবার দেখো S3-তে এসছে, আরটা এখানে ফিক্সড। তাহলে এইভাবে যদি আস্তে আস্তে করে এই দিকে মুভ করতে থাকে, তাহলে এখান থেকে সরে 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 একসময় কী আসবে, যে এই এস বিন্দুটা কোথায়, আর এর কাছাকাছি হবে, অর্থাৎ আরটা যখন কী হবে, একদম এসের কাছাকাছি আসবে, সরি এস বিন্দুটা যখন এই দিকে আমি চিহ্নটা দিচ্ছি, যখন এস বিন্দুটা যখন একদম আরের কাছাকাছি আসবে, ক্লোজ হবে, তখন প্রকৃতপক্ষে কী আসছে, এই দুটো, এই সরল রেখাটা আর এই বৃত্তের ক্ষেত্রে সাধারণ বিন্দু তখন কিন্তু আর দুটো থাকবে না, কারণ এস বিন্দুটা যখন আর এর কাছাকাছি হয়ে যাচ্ছে, অর্থাৎ এস এবং আরটা প্রকৃতপক্ষে সমাপতিত হয়ে যাচ্ছে, অর্থাৎ একই বিন্দু হিসেবে কাজ করছে। তাহলে তখন সেখানে কী আসবে, সরলরেখাটা কীভাবে যাচ্ছে, ওই সিডি সরলরেখাটা তখন এইরকম চলে আসছে, তাই না। এইদিকে আমি দিলাম সি বিন্দু, এইটাকে দিলাম, এটাকে ডি বিন্দু। ঠিক আছে, অর্থাৎ যে মুহূর্তে কোনো একটা ছেদকের ক্ষেত্রে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করে ছেদবিন্দুকে অন্য ছেদবিন্দুটাকে যদি আমি আস্তে আস্তে করে পরিধি বরাবর যদি মুভ করাতে আর এর কাছাকাছি বা নির্দিষ্ট বিন্দুর কাছাকাছি নিয়ে আসি, তখন কিন্তু কী হচ্ছে, যে ওই দুটো সাধারণ বিন্দু আর আলাদা থাকছে না, তখন কী হচ্ছে, একটা বিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে
বৃত্ত এবং ওই সরলরেখার মধ্যে সাধারণ বিন্দু একটা এসছে, তো সেই মুহূর্তে ওই সরলরেখাটাকে বলা হচ্ছে ওই বিন্দুতে, ওই নির্দিষ্ট বিন্দুটাতে ওই বৃত্তের ক্ষেত্রে কী বললাম, স্পর্শক। ঠিক আছে, তো উল্টো দিক দিয়ে আমি যদি এটাকে সাধারণভাবে বলতে চাই যে কোনো একটা বৃত্ত এবং কোনো একটা সরলরেখার ক্ষেত্রে ওই সরলরেখাকে ওই বৃত্তের আমি স্পর্শক তখনই বলবো যদি তার কি বললাম যে যখন কোনো একটা সরলরেখা এবং কোনো বৃত্তের ক্ষেত্রে সাধারণ বিন্দু কেবলমাত্র একটা হচ্ছে, তখন ওই সাধারণ বিন্দুটাকেই বলা হচ্ছে ওই সাধারণ বিন্দুটাকে বলা হচ্ছে ওই সরলরেখা এবং ওই বৃত্তের ক্ষেত্রে স্পর্শবিন্দু, এবং সরলরেখাটাকে বলা হচ্ছে ওই বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক। তো সুতরাং এখানে আমাকে যদি স্পর্শকের সংজ্ঞা চাই, আমরা কীভাবে এখানে লিখব, সাধারণভাবে স্পর্শক যদি কোনো বৃত্ত ও একটি সরলরেখার সাধারণ বিন্দু কেবলমাত্র একটি হয়, তবে ওই সরলরেখাকে ওই সাধারণ বিন্দুতে বৃত্তের স্পর্শক বলে। ঠিক আছে, তাহলে অর্থাৎ যখন কোনো বৃত্ত এবং সরলরেখার ক্ষেত্রে সাধারণ বিন্দু কেবলমাত্র একটা হবে, তাহলে প্রকৃতপক্ষে ওই বিন্দুতে তখন ওই সরলরেখাটাকে বলা হবে ওই বৃত্তের স্পর্শক। ওকে, তাহলে আমরা এখানে তিনটে কন্ডিশন পাচ্ছি। এক হচ্ছে যে কোনো একটা সরলরেখা এবং একটা বৃত্ত যদি একই তলে আমরা আঁকি, তাহলে সরলরেখাটা হয় কোনো বিন্দুতে ছেদ করবে না, ছেদ করলে দুটো বিন্দুতে ছেদ করবে, আর যদি স্পর্শ করে, এটাকে আমরা একটা বিন্দুতে স্পর্শক যখন আসছি, এখানটাকে আমরা ছেদ বলবো না, তখন আমরা সাধারণ বিন্দু একটা হলে তখন সেটাকে আমরা বলবো কি, স্পর্শ বিন্দু বলবো। ঠিক আছে, ছেদ বিন্দু বলবো না। তো আমি এটা লিখে দিচ্ছি এখানটাতে, কোনো বৃত্তের ক্ষেত্রে একটি সরলরেখার ও ওই বৃত্তের সাধারণ বিন্দু দুটি হলে সরলরেখাটি ওই বৃত্তের ছেদক হবে, এবং যদি সাধারণ বিন্দু কেবলমাত্র একটি হয়, তবে ওই সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক হবে। ওই সাধারণ বিন্দুতে একটা মার্ক করে দিচ্ছি এখানে। ঠিক আছে, ওটাই লিখলাম যে দুটো বিন্দুতে যদি সাধারণ বিন্দু হয়, তাহলে তখনও সরলরেখাটাকে বলছি আমি ছেদক, আর যদি একটা সাধারণ বিন্দু হয় তখন সেটাকে আমরা বলছি স্পর্শক। ওকে, তো
তো নেক্সট আমার যে ভিডিও আমরা নিয়ে আসবো, আমরা সেখানে এইটার উপরে বেস করে একটা উপপাদ্য প্রমাণ করব। সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে আমরা যদি একটা বৃত্তের স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শবিন্দু এবং কেন্দ্রকে যদি আমি যোগ করে দিই, তাহলে ওই কেন্দ্রগামী যে সরলরেখাটা স্পর্শবিন্দু থেকে, ওটা কিন্তু ওই স্পর্শকের উপরে লম্ব হবে। ঠিক আছে, আমরা সেটা প্রমাণ করব। তো আজকে আমরা আরেকটু জিনিস এখানে দেখছি, যে আমরা যদি এই ধরনের কোনো একটা বৃত্ত এখানে ড্র করি, একটু দেখতে অসুবিধা হচ্ছে, লাইটের এত সমস্যা প্রত্যেকটা ভিডিওতেই, তার জন্য এই ধরনের একটা বৃত্ত আমাকে দেওয়া আছে এখানে। এবার এখানে একটা আমাকে সরলরেখা বা ছেদক বলছি আমি এটাকে, যেহেতু দুটো আছে সাধারণ বিন্দু, এখানে আমি নাম দিচ্ছি, এটাকে বললাম এক্স আর ওয়াই দিলাম। ঠিক আছে, এবার এইটার সমান্তরাল যদি আমি সরলরেখা পরপর আমি টানি, তাহলে এইভাবে এই বৃত্তের ক্ষেত্রে কটা আমি স্পর্শক পাবো। ঠিক আছে, একটা, দুটা, না দুইয়ের বেশি। তো ছবিটি দেখতে পাচ্ছ যে এই সরলরেখার আপার পোর্শন একটা আছে, লোয়ার পোর্শন একটা আছে, তাই না? তো যদি আমি এই সরলরেখার সমান্তরাল করে উপরের দিকে যাই, দেখো এইভাবে এর সমান্তরাল করে বলছি, তাহলে এরকম আস্তে আস্তে করে গেলে পর কোথাও না কোথাও দেখবে এই সরলরেখা একটা, এই যে সরলরেখাগুলো টানছি আমি সমান্তরাল করে এই বৃত্তকে, কেবল প্রত্যেকটা দুটো দুটো করে যাচ্ছে, তাহলে কি আসবে এখানে দেখো, প্রকৃতপক্ষে এই মুহূর্তে যে এই যে জ্যার দৈর্ঘ্যটা এখানে আছে, এই যে এটাকে কি বললাম, অনুরূপ জ্যা বলছিলাম একটু আগে, যে এই সরলরেখার ক্ষেত্রে এটা হচ্ছে অনুরূপ জ্যা। তাহলে এই অনুরূপ যে জ্যার যে দৈর্ঘ্যটা, অনুরূপ যে জ্যার দৈর্ঘ্যটা দেখো পরপর কিন্তু কমছে, অর্থাৎ এখানে যতটা দৈর্ঘ্য হচ্ছে তারপরে দেখো এটা আস্তে আস্তে কমছে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে কমতে কমতে কী হবে, একসময় কী আসবে, এটা টেন্স টু কী হবে, জিরো, অর্থাৎ জিরোর খুব কাছাকাছি আসবে। অর্থাৎ দৈর্ঘ্য যখন জিরো হয়ে যায় কোনো একটা সরলরেখাংশের ক্ষেত্রে, তখন সেটা কি একটা বিন্দু হয়ে যায়, কারণ বিন্দুর কোনো মাত্রা নেই, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই থাকে না। তাহলে প্রকৃতপক্ষে তখন এই দুটো বিন্দু একটা বিন্দুতে কোয়েনসাইড করে যাবে, অর্থাৎ এইরকম একটা আমি বিন্দু পাবো, যাতে করে ওই বিন্দু দিয়ে এই সরলরেখাগুলোর সমান্তরাল একটা সরলরেখা এখানে ড্র করা যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি যে এই সরলরেখার আমি দুটো পোর্শন পাচ্ছি, একটা নিচের দিকের পোর্শন পাচ্ছি, একটা হচ্ছে উপরের দিকের পোর্শন। তো যে কোনো সবার ক্ষেত্রে একই, নিচের ক্ষেত্রে যা হবে উপরের ক্ষেত্রে একই হবে। তো এর সমান্তরাল করে আমি যদি পরপর আমি সরলরেখাগুলো ড্র করে যাই, তাহলে বলছি দেখো এই যে জ্যাগুলো পাচ্ছি, জ্যার যে দৈর্ঘ্যগুলো, এই দৈর্ঘ্যগুলো কিন্তু, দৈর্ঘ্য বলতে আমি কী বলছি, যে এই দুটো যে ছেদবিন্দু আছে, এই প্রান্তবিন্দুগুলোর মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে এখানে জ্যার দৈর্ঘ্যটা প্রকৃতপক্ষে কমতে কমতে কী আসবে, এক সময় বললাম আমি একদম টেন্স টু জিরো, অর্থাৎ জিরোর কাছাকাছি আসবে। অর্থাৎ যখন কোনো একটা জ্যার ক্ষেত্রে দৈর্ঘ্য টেন্স টু জিরো হচ্ছে, প্রকৃতপক্ষে বোঝাচ্ছে তাহলে কি, প্রকৃতপক্ষে যে জ্যার যে দুটো প্রান্তবিন্দু, তাহলে কি একদম সমাপতিত হয়ে গেছে। আর দুটো বিন্দু এক হয়ে যাওয়া মানে প্রকৃতপক্ষে তখন কী আসবে, এই সরলরেখাটা তখন কী হয়ে যাবে, ওই বিন্দুতে স্পর্শক হয়ে যাবে, কারণ ওখানে আর দুটো ছেদবিন্দু সেখানে থাকছে না, বা সাধারণ বিন্দু থাকছে না, সাধারণ বিন্দু তখন সেখানে একটা হয়ে চলে আসছে ওই সরলরেখার ক্ষেত্রে। তাহলে যেই সরলরেখার ক্ষেত্রে সাধারণ বিন্দু একটা চলে আসছে, এর সমান্তরাল সরলরেখা, ওই সমান্তরাল সরলরেখাটা তখন হয়ে যাচ্ছে এই বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক। একইভাবে এদিকেও আসবে, এইটার সমান্তরাল করে আমি যদি ড্র করে যাই, তাহলে কোনো না কোনো একটা বিন্দু পাবো, যাতে করে ওই বিন্দু দিয়ে একটা স্পর্শক এখানে আঁকা যাবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো একটা যদি আমাকে এখানে ছেদক দেওয়া থাকে, তাহলে এই ছেদকের সমান্তরাল দুটো আমরা স্পর্শক কোনো একটা বৃত্তের ক্ষেত্রে আমরা আঁকতে পারবো। ঠিক আছে, এটাই এখানে বলে দেওয়া আছে। ওকে, তো বোঝা গেল যে তারা কোনো একটা সরলরেখার সমান্তরাল, কোনো একটা ছেদকের সমান্তরাল যদি আমি কোনো বৃত্তের ক্ষেত্রে সমান্তরাল যে সরলরেখা আমি টানি, তাহলে প্রকৃতপক্ষে সেই সমান্তরাল সরলরেখাগুলোর মধ্যে দুটো সরলরেখা পাবো, যারা হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রে স্পর্শক হবে। ঠিক আছে, অর্থাৎ দুটো ভিন্ন স্পর্শক আমি এখানে পাচ্ছি। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার রিলেটেড অ্যানাদার কোনো পোর্শন নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।